শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় আইনের হাত। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, এবং আমাদের সাথে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারোয়ার আহমেদ, এবং আমাদের সাথে এই মুহূর্তে অনলাইনে যুক্ত রয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের মুখ্য আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। এছাড়াও আমাদের সাথে যুক্ত হবার কথা রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মিডিয়া ও লিগ্যাল উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। আমরা হয়তো কিছুক্ষণ পরেই তার সাথে যুক্ত হতে পারবো। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক স্যার, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় আইনের হাত। সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনা যদি আমরা বলি, এই যেমন গতকালকেও গোল্ডেন মনির, যার কথা বলা হচ্ছে যে বেশ কিছুদিন থেকেই বেশ প্রভাবশালী একজনকে র্যাবের অভিযানে তার নানামুখী কর্মকাণ্ড তৎপরতা বেরিয়ে এলো। পাশাপাশি এর আগেও কিছু আমরা দেখেছি রাজনৈতিক পরিচয় রয়েছে। বিশেষ করে যদি আমরা খুব স্পেসিফিক বলি যে সরকার দলীয় অনেককেও দেখা গেছে যে তাদেরও অভিযানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এবং এই ঘটনাগুলো যেমন দেখেছি, পাশাপাশি সাম্প্রতিক সময় পররাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য আমাদেরকে বেশ উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি করে। সেটি উনি বলেছেন যে অর্থ পাচারের বিষয়টি দীর্ঘদিন থেকে যে একটা অস্বস্তির কারণ ছিল আমাদের, সেই জায়গায় নতুন যে মাত্রা যোগ হয়েছে সেটি হচ্ছে যে কেবলমাত্র রাজনীতিবিদ বা ব্যবসায়ী নয়, সরকারি কর্মচারীদেরও অর্থ পাচারের সাথে জড়িত, এবং অনেক নাম এসেছে এরকম বলা হচ্ছে। পুরো বিষয়টি যদি অর্থ পাচারের প্রসঙ্গ দিয়েই আপনি শুরু করেন। দেখুন, কানাডায় যে খবরটা পররাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন, এটা হচ্ছে, আমি ইংরেজিতে বলতে গেলে এ ড্রপ অফ আইসবার্গ, বুঝলেন, এটা মহাসমুদ্রে এক ফোঁটা পানির মতো। কিন্তু এখানে উনি বলেছেন 29 জন। অর্থ পাচার হচ্ছে কোটি কোটি টাকায়, হাজার হাজার কোটি টাকায়। তো সেইখানে কানাডায় যদি 24 জন 29 জন হয়ে থাকে, এটা তো যেটা আমি বলবো একেবারে ক্ষুদে একটা অংশ। এখন পররাষ্ট্রমন্ত্রী মহোদয় কিন্তু নামগুলো বলেননি, যেটা তার বলা উচিত ছিল, এবং কারণ এটা মানুষের জানার অধিকার আছে। আমাদের যদিও বাংলাদেশ ব্যাংকে প্রচুর ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আছে এখন, কিন্তু তারপরে কথা হচ্ছে এইগুলো টাকা কিন্তু আমরা খুব কষ্টার্জিত টাকা, অনেক টাকা এসছে, রিজার্ভ অনেক আছে। এগুলো আমরা গার্মেন্টস শ্রমিকরা গার্মেন্টস এক্সপোর্ট করে টাকা পাচ্ছে, বিদেশে যারা কাজ করছে রেমিটেন্সের টাকা। তো যেটাই হোক, এই পয়সাগুলো এগুলো তো আমাদের দেশে আমাদের দুটো আইন রয়েছে। একটা 1947 সনের ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল রেগুলেশন অ্যাক্ট যেটা আছে, সেই আইনের বিরোধী, এবং মানি লন্ডারিং আইন যেটা এখন দুদকের শিডিউলভুক্ত, তারও বিরুদ্ধে। তো এরপরেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর টাকা বেড়ে যাচ্ছে, এবং পররাষ্ট্রমন্ত্রী মহোদয় যেটা বলেছেন কানাডায়, সেটা একটা ক্ষুদ্র অংশ মাত্র। আর যেটা আমি বলছিলাম যে তার উচিত ছিল কিন্তু সবার নাম ডিসক্লোজ করা, যাতে মানুষ জানতে পারে। এবং আমাদের তথ্য অধিকার আইনও কিন্তু একটা আছে, সে আইন বলেও কিন্তু সব মানুষের অধিকার আছে। যেমন আপনি একটা দরখাস্ত করতে পারেন যে এটা, এবং একটি ভালো দিক হচ্ছে যে আমাদের মহামান্য হাইকোর্ট কিন্তু একটি আদেশ দিয়েছে যে তাদের বিস্তারিত জানানোর জন্য। এটি আমি বলবো, আমি অবভিয়াসলি এটিকে সাধুবাদ জানাচ্ছি, এবং খুব ভালো একটি আদেশ দিয়েছে। আজকে দেখলাম, আজকে সন্ধ্যার দিকে দেখলাম যে কাদের সাহেব বলেছেন, ওবায়দুল কাদের সাহেব, উনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আদেশ দিয়েছে যে এদের সবাইকে আইনের আওতায় আনা হোক। আমি তো নিশ্চিতভাবে, এবং আই এম শিওর ব্যারিস্টার সরোয়ারও আমার সাথে নিশ্চয়ই একমত, এবং আপনার খুরশিদও আমার সাথে একমত হবে যে এদের সবাইকে আইনের আওতায় অবশ্যই আনতে হবে। তো এইখানে একটি কথা অনেকে যেটা বলছে যে এই খবরগুলো কানাডার থেকে আনা ডিফিকাল্ট কয়েকটা কারণে। একটা হলো কানাডার ব্যাঙ্কগুলো তাদের কাস্টমারদের ব্যাপারে কনফিডেন্সিয়ালি মেনটেন করে, এটা সব দেশে আছে। দ্বিতীয়ত, কিন্তু আমি এটার সাথে কিন্তু পুরোপুরি একমত নই। আমি মনে করি যে এখন পাশ্চাত্য দেশগুলোতে সব দেশে কিন্তু এই মানি লন্ডারিংয়ের ব্যাপারে খুবই সতর্ক, কারণ মানি লন্ডারিংয়ের পয়সাগুলো আপনার জঙ্গিবাদে ব্যবহার করা হয়, যার জন্য তারা প্রত্যেকটা দেশই কিন্তু সতর্ক, এবং প্রত্যেকটা দেশ
অন্য দেশগুলোকে কিন্তু সহায়তা দিতে আগ্রহী। যখন মাহবুব আলম সাহেব অ্যাটর্নি জেনারেল ছিলেন, আমি জানি, ওনার সাথে আমার কথা হয়েছে এই ব্যাপারে, যে উনি তখন কয়েকটা দেশে গেছেন, যুক্তরাজ্যে গেছেন, আমেরিকাতে গেছেন এবং কয়েকটা দেশে গেছেন যেখানে এই ধরনের একটা আপনার এগ্রিমেন্ট করার জন্য যে এই দেশগুলো যেন যারা মানি লন্ডারিং করছে, বেআইনি টাকা পাঠাচ্ছে, সেই খবরগুলো দেয়। এখন এইখানে দু ধরনের দেশ আছে। এক ধরনের দেশ হলো যেসব দেশে ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল রেগুলেটেড, যেমন বাংলাদেশ বা অন্যান্য, ভারতও সম্ভবত। আর কিছু দেশ আছে যেখানে ফরেন এক্সচেঞ্জ রেগুলেটেড না, যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, মিডল ইস্টের দেশগুলো। তো যখনই আপনার কোনো রেগুলেটেড দেশ থেকে পয়সা যায়, তখনই কিন্তু আপনার ওই ব্যাঙ্কগুলোর নজরে আসার, যেমন আমি যুক্তরাজ্যের কথা বলি, যে আমার জীবনের একটা বিরাট অংশ এখানে কেটেছে। সেইখানে আপনার প্রত্যেকটি ব্যাংকের উপর কিন্তু ওদের যে কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অফ ইংল্যান্ড, তাদের আদেশ রয়েছে যে সার্টেন অ্যামাউন্টের বাইরে যখন কেউ পয়সা জমা দেবে, ওটার সাথে সাথে ওই ব্যাংক অফ ইংল্যান্ডকে ইনফর্ম করা, এবং সন্দেহের কারণ ঘটলে তার বিরুদ্ধে তখন পুলিশ ডাকা বা এই করা। সুতরাং এই মানি লন্ডারিংয়ের ব্যাপারে কিন্তু পাশ্চাত্য দেশগুলো, যুক্তরাজ্য, আমেরিকা, এরা কিন্তু খুবই সতর্ক এবং তারা ভীষণভাবে এটা চেষ্টা করছে মানি লন্ডারিং যেন না হয়। আবার কিছু কিছু দেশ আছে যারা আবার ইনভাইট করছে, যেমন মালয়েশিয়া, আপনার সেকেন্ড হোম কেনা ইত্যাদি ইত্যাদি আছে। কিন্তু সেখানে কানাডা থেকে সরাসরি আমাদের এখান থেকে টাকা যাবার সেই অর্থে মানে বৈধভাবে আমি বলি সুযোগ নেই। আইনটা হলো আপনি যখন বিদেশে যাবেন তখন আপনি সাথে করে বছরে 12 মাসে ম্যাক্সিমাম $7,000 নিতে পারেন বা তার ইকুইভ্যালেন্ট। কিন্তু এর বাইরে একটা পাউন্ড বা একটা ডলারও কিন্তু আপনি পাঠাতে পারেন না। আমাদের ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল রেগুলেশন অ্যাক্টে বা একেবারে সম্পূর্ণ নিষেধ আছে। তাহলে এত হাজার হাজার কোটি টাকা যাওয়ার উপায়টা কি? সব অবৈধভাবে যাচ্ছে। মানে কি তারা থার্ড কান্ট্রিতে যে, আমি যতটা জানি, যেমন ধরেন এখান থেকে এমন একটা দেশে পাঠালো, সিঙ্গাপুরে পাঠালো, সিঙ্গাপুর থেকে আবার পাঠাতে অসুবিধা নেই, এই জন্য যে সিঙ্গাপুর রেগুলেটেড কান্ট্রি না। আমরা যেমন রেগুলেটেড কান্ট্রি, সিঙ্গাপুর রেগুলেটেড কান্ট্রি না। সিঙ্গাপুর থেকে আপনার ইংল্যান্ড, আমেরিকা যত পয়সায় পাঠান তারা কিন্তু এটা দেখবে না। কিন্তু বাংলাদেশ যেহেতু রেগুলেটেড কান্ট্রি, বাংলাদেশ থেকে আপনার একটা ব্যাংকে আপনার 2000 পাউন্ড জমা দিতে, আমি ইংল্যান্ডের কথা বলছি, 2000 পাউন্ড জমা দিতে গেলে আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি এই টাকাটা কোত্থেকে পেলে। তো কিন্তু এবং বাংলাদেশ থেকে আইনগতভাবে পাঠানোর তো কোনো স্কোপই নেই, আপনি কোনোভাবেই পাঠাতে পারছেন না এক্সেপ্ট হুন্ডি মাধ্যম ছাড়া। আর ওই সাথে যে $7,000 বছরে, সেটা পুরো বছরে, এর বাইরে এটা নেওয়ার কোনো পথ নাই। যেটা যাচ্ছে সেটা নেহায়াতি বেআইনিভাবে যাচ্ছে, সেটা অপরাধ। 1947-এর যে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট আছে, মানি লন্ডারিং আইন আছে, সে এই আইনে এটা অপরাধ এবং শাস্তিযোগ্য, বেশ বড় ধরনের। খুরশিদ হয়তো আপনাকে আরও ভালো করে পরে বলবে, খুব বড় ধরনের অপরাধ। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে এদের আনবেন কি করে, এটা একটা প্রশ্ন বটে। তারা যদি ধরেন ভিজিটার ছাত্র হয়ে থাকে, একসময় তো ফিরে আসতে বাধ্য হবে, এর মধ্যে যদি কানাডায় সেটেলমেন্ট না পায়। আদারওয়াইজ বিদেশ থেকে আনার একমাত্র পথ হচ্ছে, যে কোনো অপরাধীকে, আসামিকে আনার একমাত্র পথ হচ্ছে আপনার এক্সট্রাডিশন আইন। তো এক্সট্রাডিশন আইনের জন্য আপনার চুক্তি প্রয়োজন হয়, যদিও কানাডা একটা কমনওয়েলথ কান্ট্রি, চুক্তি প্রয়োজন হয়। কানাডার সাথে আমাদের ওই ধরনের চুক্তি নাই, যার জন্য আমরা বঙ্গবন্ধু খুনি নূর চৌধুরীকে নিয়েও আমরা বেশ কি বলে বিপদে আছি। তাকেও আমরা জানি সে কানাডায় আছে, সবাই জানে, কিন্তু আনাটা সহজ হচ্ছে না। তো এখন এরাও কিন্তু ওই একই আপনার আইনের মধ্যে পড়ে। এদের আনতেও গেলে কিন্তু আপনার সেই এক্সট্রাডিশন, বন্দি বিনিময় না, এটা আসামি হস্তান্তর। বন্দি বিনিময়টা একটু আলাদা, আর আসামি হস্তান্তর সেটা নেই। তো আমি যেটা শুরুতে বললাম, এই 29 জন কিন্তু কিছুই না, বুঝলেন। এবং এইখানে সেই কি পেপার, পানামা পেপারস, সেখানে তো হাজার হাজার লক্ষ লক্ষ আপনার পাউন্ড ডলারের, তারা একেবারে নাম ধরেই কিন্তু উল্লেখ করেছে যে বাংলাদেশে কয়েকজন আছে, সারা পৃথিবীর বিভিন্ন মানুষের কথা আছে। তো এইগুলোর ব্যাপারে যেটা আপনার কি বলে আনফর্চুনেট, সেটা হলো
যে সিরিয়াস কোনো পদক্ষেপ কিন্তু এই পর্যন্ত নেওয়া হয়নি। এই কেন নেওয়া হয়নি আমরা একটু দুর্নীতি দমন কমিশনের যে মুখ্য আইনজীবী আছেন তার কাছে জানি। জনাব খুরশিদ আলম, আপনি শুনছেন আমাকে? জি জি, আমি শুনতে পাচ্ছি। আপনি এই আলোচনা হয়তো শুনছিলেন, যে বিষয়টি বলা হচ্ছে যে পররাষ্ট্রমন্ত্রী যে তথ্যটি দিয়েছে সেটি একেবারেই মানে পুরো বিষয়ের তুলনায় খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, সেটি যেমন বললেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। পাশাপাশি আদালতের পক্ষ থেকেও একটি উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং তাদের কাছ থেকেও তালিকা চাওয়া, উচ্চ আদালতের পক্ষ থেকেও তালিকা চাওয়া হয়েছে। কিন্তু আবার প্রশ্ন হচ্ছে যে এত বড় পরিমাণে একদিনে তো হয়নি, দিনে দিনেই সেটি হয়েছে, সেটি আমরা রোধ করতে পারলাম না কেন? সেখানে কি আইনি সীমাবদ্ধতা কিছু ছিল কিনা? আরেকটি বিষয় এসেছে যে এখন তাদেরকে ফিরিয়ে আনা কিংবা সেই টাকা পুনরুদ্ধার, সেটি আসলে কতটা চ্যালেঞ্জ বা ডিফিকাল্ট বলা হচ্ছে, সেই বিষয়টিও যদি একটু উল্লেখ করেন জনাব খুরশিদ আলম। জি, দেখুন, টাকাটা পাচার করছে তার একটাই কারণ, তার কিন্তু দেশপ্রেম নেই। টাকা হয়েছে অঢেল, কিন্তু একটা দেশপ্রেম থাকতে হবে। আমার কাছে যদি আজকে 10 কোটি টাকা থাকে ক্যাশ, আমি যদি আমার লোকালি ইনভেস্ট করি, তাহলে এখানে আমার দেশের লোকরাই তো চাকরি বাকরি পাবে। ফার্স্ট অফ অল তাদের দেশপ্রেম নেই এবং তাদের ইনকামটা অবৈধ ইনকাম। শামসুদ্দিন স্যার যে কথাটা বললেন, ব্যাংক অফ ইংল্যান্ডে যে 2000 পাউন্ডের বেশি দিলে তাকে জবাবদিহি করতে হয়, স্যার আমাদের ওখানেও কিন্তু এই আইনটা আছে। আগে ছিল 5 লাখ টাকা, তারপরে 7 লাখ টাকা, এখন কিন্তু 10 লাখ টাকা। আমি যদি কালকে সকালে 10 লাখ টাকার বেশি জমা দিই, তখন ওই ব্যাংকে বিএফআইইউকে রিপোর্ট করতে হয়, রিপোর্টিং সংস্থা, যে এই অ্যাকাউন্টে 10 লাখ টাকার বেশি পড়েছে। তখন বিএফআইইউ যদি এটা সন্দেহ করে, এটাকে বলা হয় সাসপিশিয়াস ট্রানজেকশন। স্যার যেটি একটু আগে বললেন, এই সাসপিশিয়াস ট্রানজেকশনের মধ্যে ফাইন্ড আউট করা যাবে যে টাকাটা কোথায় আসছে, এই টাকাটা কোথায় গেল, আমরা যেটাকে বলি ট্রেল অফ মানি, বা আলটিমেট টাকাটা কোথায় যাচ্ছে। যেমন ডেস্টিনির মামলা, তারপরে ধরেন আপনার বেসিক ব্যাংকের মামলা, এই টাকাটা ঘুরতে ঘুরতে কোথায় যাচ্ছে। তারপরে পদ্মা ব্যাংকের মামলা, বিভিন্ন অ্যাকাউন্ট ঘুরছে। এই যে লন্ডারিং এর কয়েকটা স্টেপ থাকে, লেয়ারিং, ইন্টিগ্রেশন, এই ধরনের টাকাটা চলে যাচ্ছে। টাকাটা আনা অবশ্যই একটু কঠিন, কিন্তু আইনি প্রক্রিয়া আছে। স্যার যেটা বললেন দিদেন আমাদের অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম স্যার, ওটা হলো আনকাক এগ্রিমেন্ট ছিল, ইউনাইটেড নেশন কারাপশন এগেইনস্ট কারাপশন। এখন আমাদের এখানে 2012 সনে একটা আইন হয়েছে, ওটা হলো মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট অফ 2012। এই 2012 মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্সের আওতায় আমরা দেশের 132টা দেশে আমরা যে কোনো তথ্য উপাত্ত চাইতে পারি থ্রু এমএলএআর এর মাধ্যমে, সেন্ট্রাল অথরিটির মাধ্যমে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স রিপোর্টের আকারে আমরা চাইতে পারি এবং তারা আমাদেরকে দিতে বাধ্য। এরপরেও আরেকটা আমাদের সুবিধা আছে, আমাদের বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ 2013 সনের 2রা জুলাই একমন্ট গ্রুপের সদস্য হয়েছে। একমন্ট গ্রুপের সদস্য হতে হলে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। সালেউদ্দিন সাহেব যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল 2008 সনে, তখন বাংলাদেশ অ্যাপ্লিকেশন করেছে। সেই অ্যাপ্লিকেশনটা তারা অ্যালাউ করেছে 2013 সনে। কিছু জিনিস ক্রাইটেরিয়া, টেরোরিজম, আপনি জানেন 2007-08 পরে আমাদের দেশের মধ্যে অনেক সমস্যা ছিল, তো তারা একটা র্যাঙ্কিং করে দিয়েছে, তোমরা এই জিনিসগুলি যদি ফুলফিল করতে পারো তাহলে তোমাদেরকে আমরা গ্রুপের মধ্যে নিব। এই আমরা গ্রুপে আসছি 2রা জুলাই 2013। এখন আমরা তথ্য উপাত্ত পাওয়া খুবই সহজ। আর স্যার যে কথাটা বললেন যে মানে ফরেন মিনিস্ট্রির নামগুলো বলা উচিত ছিল, আসলে আমরা খুব কনফিডেন্সিয়ালি এটা জানতে পেরেছি যে ফরেন মিনিস্টার মহোদয় যেই নামগুলো পেয়েছে, ওই নামগুলোর সূত্র উনি জানাতে চাচ্ছে না একটা কারণে, যেহেতু উনি সরকারিভাবে জিনিসটা পাইনি, উনি প্রেডিকশনের মাধ্যমে কিছু তথ্য উপাত্ত পেয়েছে। তা আমাদের কথা হলো, আমরা তথ্য উপাত্তটা পাইলেই হয়, নাম বাইর করতে আমাদের জন্য খুব একটা বেশি সময় লাগবে না। কারণ এমএলএআর যদি আমি করি, ধরেন কানাডায় যিনি আছে, আমি থ্রু সেন্ট্রাল অথরিটি যদি ওই লোকের পার্টিকুলার্স পাঠাই, সেই দেশের সেন্ট্রাল অথরিটির মাধ্যমে সেই দেশের ব্যাংক, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটগুলা আমাকেই তাদের তথ্য উপাত্ত দিবে। এখন এই তথ্য উপাত্ত পাওয়া খুবই ইজি। আপনারা হয়তো জানেন, কদিন আগে আমরা হংকংয়ে, আমি আর দিদেন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম স্যার, আমরা হংকং এর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে মোর্শেদ খানের 16 লক্ষ আপনার শেয়ার জব্দ করছি এই ঢাকার সিনিয়র স্পেশাল জাজের অর্ডারের মাধ্যমে। আমাদের মানি লন্ডারিং আইন যেটা 2012, ওটা খুব কম্প্রিহেন্সিভ অ্যাক্ট, খুবই ইফেক্টিভ। সেখানে সম্ভবত 21 কি 22 ধারায় আছে। আমার দেশের আদালত যদি আমি আদালতকে দেখাতে পারি, স্যাটিসফাই করতে পারি ওই জব্দকৃত টাকাটা যে কোনো সময় রিলিজ হয়ে যেতে পারে, তখন আমার দেশের আদালত ওই দেশের
ওই ব্যাংকের ওই অ্যামাউন্টের উপর ইনজাংশন দিতে পারে। হংকং এর ব্যাপারে আমাদের ইনফরমেশন ছিল, হংকং পুলিশ বলেছে এই টাকাটা রাখা যাবে না, কারণ আমরা রেখেছি আমাদের আইনে এটা পারমিট করে না, এটা ফরফিট হয়ে যাবে ইন ফেভার অফ দ্য গভর্নমেন্ট। যদি ফরফিট হয়ে যায় তখন এই টাকা আমরা আর কোনোদিনও পাবো না। হংকং পুলিশের আপনার যখনই আমরা ফ্যাক্সটা পেলাম, আমরা সঙ্গে সঙ্গে ওই ডাটাটা নিয়ে কোর্টে গেলাম, কোর্ট আমাদেরকে ইনজাংশন দিয়ে দিল, এখন টাকাটা সেফ হয়ে গেল। ঠিক একইভাবে আরেকজন খুব নেতৃস্থানীয় লোক, নামকরা লোক, আমি নামটা মেনশন করতে চাচ্ছি না, ওনার 9 কোটি টাকা আমরা লন্ডনে আমরা জব্দ করেছি। আর জানেন তারেক রহমানের টাকা রিটার্ন আসছে। তারপরে গিয়াসউদ্দিন আলী মামুন আর তারেক রহমানের যে মানি লন্ডারিং মামলায় 20 কোটি টাকা ফরফিট হয়ে গেছে। কিন্তু টাকা আনার প্রক্রিয়া একটু সময় সাপেক্ষ। আমাদের দেশে তো আইনের শাসন আছে, আমরা আইনের শাসনে বিশ্বাসী, আমাদের কোর্ট আছে, আমাদের উচ্চতর আদালত আছে। আমাকে যে কোনো প্রক্রিয়া যেতে হলেই আমাকে লফুলি প্রসিডিউর মেনটেন করতে হবে, রাতারাতি কিছু হবে না। আর আরেকটা হলো স্যার যে কথাটা বলেছে ফিরিয়ে আনার ব্যাপার, এটা খুব ইম্পর্টেন্ট। আপনারা জানেন বিসমিল্লাহ গ্রুপের যে প্রিন্সিপাল অ্যাকিউজড কনভিকশন হয়ে গেছে, কনভিকশন হওয়ার আগেই সে দুবাইতে চলে গেছে। আমরা যখন ওনার কোএকিউজড আপিল করলো, ওনার নাম সম্ভবত HM আপনার সুলাইমান, ওনার পুরো ফ্যামিলি দুবাইতে চলে গেছে। বিসমিল্লাহ গ্রুপের জনতা ব্যাংকের কোটি কোটি টাকা ওখানে মানি লন্ডারিং হয়েছে। ঢাকা স্পেশাল জাজ ওনাকে সাজা দিয়েছে। কোএকিউজ যখন আপিল আসলো, আমরা হাইকোর্টের কাছে আবেদন করে ইন্টারপোলের মাধ্যমে তাকে আনার জন্য আবেদন করেছি। হাইকোর্ট আদেশ দিয়েছেন এবং ইন্টারপোলের কাছে আমরা অর্ডারটা পাঠিয়ে দিয়েছি। এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, তবে টাকাটা সিকিউর ভাবে ইনজাংশন দিয়ে জব্দ করে রাখা যাবে। কিন্তু আনতে হলে আমাকে আমার প্রসিকিউশনটা লফুলি এটা মানে শেষ করতে হবে, কনভিকশন অবটেইন করতে হবে। আমি যতক্ষণ পর্যন্ত কনভিকশনটা থ্রু লিগাল প্রসিডিউর অবটেইন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত টাকাটা আনা যাবে না। যেমন গিয়াসউদ্দিন আল মামুনের একটা মামলায় ন্যাটওয়েস্ট ব্যাংক গ্রেট ব্রিটেনের, সেখানে আমরা কনভিকশন পেয়েছি, কিন্তু হাইকোর্ট আবার স্টে করে দিয়েছে, ফাইনটা স্টে করে দিয়েছে। আমরা সেটা ওই ন্যাটওয়েস্ট ব্যাংকে পাঠিয়েছি, এই মামলাটা কনভিকশন হয়েছে বাট কিন্তু স্টে দিয়েছে। আপনারা টাকাটা রাখেন, আমাদের আপিল শেষ হলে আপিলের রেজাল্টের উপর ডিপেন্ড করবে কিভাবে। তো টাকাটা আনা একটু আইনি প্রক্রিয়ার মাধ্যমে, অবশ্যই জটিল সময় সাপেক্ষ ব্যাপার, তবে এটা আনার এখন যথেষ্ট উজ্জ্বল সম্ভাবনা আছে। ব্যক্তিকেও আনা যাবে, এক্সট্রাডিশন ট্রিটি না থাকলেও ইন্টারপোলের মাধ্যমে। ধরেন এই কিছুদিন আগে পিকে হালদারের ব্যাপারে দুদক ইন্টিমেশন পাঠিয়েছে ইন্টারপোলকে। ইন্টারপোল বলছে যে আপনাদের যে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট আমাদেরকে দেখান, আর প্লাস কেসের পুরো ডাটাটা দেন, সেটাও আমরা প্রসেস করছি, আনা যাবে আশা করি। একটু টেক্সট টাইম ধৈর্য ধরতে হবে। জি, আমরা আসবো আপনার কাছে। আমরা ব্যারিস্টার সারোয়ারের কাছে যাব। জি, আপনার ব্যক্তিগতভাবে আমরা যেই বিষয়টি নিয়ে আলাপ করছি, বিশেষ করে কানাডার যে বেগমপাড়ার নবাব বা সাহেবদের নিয়ে আমরা আলাপ করছি, আপনার নিজেরও সম্ভবত কানাডার যে জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী তার সাথে একটি এই বিষয়ে কথোপকথন হয়েছে মেইলের মাধ্যমে বা ইমেইলে, আমরা সেই বিষয়ে শুনব। দুই সহ আলোচক যে আলোচনা করেছে, আমি তার সাথে শুধু সাপ্লিমেন্ট করতে চাই। আপনি যে প্রসঙ্গটা টেনেছেন, আমি 21শে জুন আমার বিবেকের তাড়নায়, আমার পেট্রিয়টিক সেন্স থেকে আমি জাস্টিন ট্রুডোর কাছে একটা ডেমি অফিসিয়াল লেটার রাখি। কারণ আপনি জানেন যে ট্রাক টু ডিপ্লোমেসি আছে। আমি দেখলাম যে এই পিকে হালদার যাওয়ার পরে আমার বিবেকের তাড়না এমনভাবে সৃষ্টি হয়েছে যে অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি হোয়াট আই ক্যান ডু। তো আমি নিজে সেটা লিখলাম এবং প্রথম পোস্ট করলাম। পোস্টটা যায় না, যে ক্যানাডা তখন পোস্ট নিচ্ছিল না, আমি তখন তার ইমেল বের করে সেখানে ফরওয়ার্ড করলাম এবং তারা আমাকে উত্তরে জানিয়েছে যে তোমার চিঠিটার কন্টেন্ট আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়েছি এবং এইটা ক্যানাডার অ্যাটর্নি জেনারেল অফিসের আওতায় পড়ে বলে আমরা ওখানে ফরওয়ার্ড করলাম, এবং অ্যাটর্নি জেনারেল অলসো দ্য ল মিনিস্টার। সো আমার বক্তব্য ছিল যে তোমাদের দেশে যদি কোনো আইন না থাকে এরকম, যাদের নামে বাংলাদেশে মামলা চলছে তাদেরকে অন্তত একটা আইন করো, তাদের বাংলাদেশে ফেরত আসবে এবং তারা এই বিচার শেষ করে যদি এখানে তারা ক্লিন হয়, কেম আউট অ্যাজ ক্লিন, তাহলে তারা যেতে পারে। যে তোমার এই প্রজাম্পশনটা সঠিক নয় যে তারা যে টাকা এখান থেকে নিয়ে গেছে এই টাকাগুলো বৈধ টাকা। কারণ বাংলাদেশের সব মানুষ জানে এরা জনগণের টাকা চুরি করে তারপর ওখানে গিয়েছে, এবং বাংলাদেশের মানুষ ভাবে যে কানাডা বিইং এ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এবং জাস্টিন ট্রুডো অ্যাজ এ ম্যান, আমি ব্যক্তিগত ম্যান অফ জাস্টিস, যে এটা জানা উচিত যে বাংলাদেশের মানুষ এইগুলো পছন্দ করছে না। তো ওই পর্যন্ত। এরপরে দেখলাম যে দুদক এটার ব্যাপারে একটা স্টেপ নিয়েছে। তো আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে
আপনি দেখেন সম্পত্তি বা বছর দিয়ে আগে চায়নায় আমি একদিনে গঞ্জে একটা পেপারে দেখলাম যে 2টা করাপশনের মামলার জাজমেন্ট বের হলো, এবং সেই জাজমেন্টের সাথে যে তার আত্মীয় স্বজন এই করাপ্টেড মানি থেকে যারা সম্পত্তি এনজয় করবে সব সম্পত্তি রাষ্ট্র কনফিসকেট করছে। এইখানে এই প্রোগ্রামের মাধ্যমে আমি জাতির সামনে এই প্রস্তাব রাখতে চাই যে যে সম্পত্তি যারা পালিয়ে গেছে তাদের আনার প্রক্রিয়া চলুক এবং রাষ্ট্র তার সর্বোচ্চ চেষ্টা চালাবে। অ্যাট দ্য সেম টাইম তাদের এই সম্পত্তি শ্বশুর শাশুড়ি, বাবা মা, শালা সম্বন্ধী, মানে যারা এখান থেকে হঠাৎ করে এই সম্পত্তির ভাগ পেয়ে যাবে, এটা বের করা কিন্তু কঠিন ব্যাপার না, তাদের আইনে আওতায় আনা উচিত। এবং এই বেগম পাড়ার যারা অধিবাসী, যারা এই দেশে তাদের জন্য সেফ মনে করে না, যারা এই দেশে তার ফ্যামিলির জন্য সেফ মনে করে না, যারা এই দেশের শিক্ষা ব্যবস্থার উপরে যারা আস্থা নাই, যারা তাদের বাচ্চা কাচ্চা এবং ফ্যামিলিকে বিদেশে সেটেল করেছে, তাদের এই দেশে এখনই পলিটিক্স থেকে ডিসকোয়ালিফাই করা উচিত। অন্তত এই স্টেপটা আমাদের সরকার নিতে পারে, এটা সে যে দলই হোক, যে আপনি এখানে পলিটিক্স করেন জনগণের নাম বলে, কিন্তু আপনার ফ্যামিলি, আপনার পরিবার এবং পোষ্য সবাই আপনি বিদেশে সেটেল করবেন, এবং যেই মুহূর্তে ক্ষমতা থাকবে না সেই মুহূর্তে আপনি বিদেশে থাকবেন, আবার যদি ক্ষমতা কখনো আসেন আবার ফেরত আসবেন। এই কালচারটাকে আমাদেরকে রিভার্স করা উচিত। তো এই প্রোগ্রাম করে যে আমাদের যে সুপ্রিম কোর্টের যে জাস্টিস আপনার নজরুল ইসলাম সাহেব এবং সোহেল সাহেব যে সুমোটো 2টা রুল ইস্যু করেছে, আমি তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই, এবং আমি প্ল্যান করেছি তাদেরকে একটা ডিও লিখে ধন্যবাদ জানাবো। 2টা সুমোটো রুল যে তারা ইস্যু করেছে, এইরকম শত শত সুমোটো রুল জনস্বার্থে জনগণের সাথে আসা উচিত। পিকে হালদারকে কী স্টেপ নেওয়া হয়েছে, এটা সুপ্রিম কোর্টের জাজ সাহেব যেরকম এটাকে মান করেছে, আমি প্রতিদিন আমার মনের ভিতরে এই কোশ্চেন আসে যে হোয়াট আর দ্য স্টেপ এসিসি ইজ টেকিং, অথবা রাষ্ট্র কী স্টেপ নিচ্ছে তাকে আনার জন্য। এবং আমি আরও লজ্জাবোধ করি যে এই কুখ্যাত লোকটার বাড়ি আমার জেলায় পিরিজপুরে একটা থানায়। তো যখন হাইকোর্টে তার লয়ার একটা আবেদন করেছিল যে বাংলাদেশে আসবে এবং বলবে যে এই টাকাগুলোকে, আমি খুব অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে এসে এটা বলুক, অন্তত জানুক, অন্তত একটা ভালো উদাহরণ সৃষ্টি হোক। কিন্তু আপনি দেখেন কুখ্যাত লোক শেষ পর্যন্ত যা কিন্তু আর আসে নাই, সে আবার ওইখানে একটা অসুস্থতার অজুহাত নিয়ে আদৌ আসবে বলে আমার এখনও মনে হয় না। এইখানে রাষ্ট্রের দেখাতে হবে আপনি 2-1টা টাকা এনে তো দেখিয়েছেন যে আপনি আনতে পারেন, এবং রাষ্ট্রের সাথে তো শক্তিশালী কেউ নেই, রাষ্ট্র চেষ্টা করলে অবশ্যই পারে। খোরশেদ ভাই এখানে আছে, আমি মনে করি আপনি হংকং গেছেন, আপনি অবশ্যই কানাডা যান, আপনার টিম নিয়ে আপনি কানাডা যান, কানাডা যেয়ে আপনি সেখানে বলে আসেন যে এই সমস্ত লোকের নামে বাংলাদেশে মামলা আছে, আপনি তাদেরকে ফেরত দেন, অবশ্যই একটা এফেক্ট হবে। এবং আপনি দেখেন কানাডায় যারা বৈধভাবে ইমিগ্রেশন নিয়েছে তারাই কিন্তু আন্দোলন গড়ে তুলছে, আমি তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই যে তাদেরও বিবেকের তাড়না করেছে, এবং তারা বাংলাদেশে যে বাণিজ্যের ওখানে চলে গেছে সেই জিনিসটা তারাও রেজ করেছে। অতএব এইটা আমি মনে করি যে আজকে যারা ক্ষমতাসীন তারা কিছুটা প্রোটেক্টেড থাকলেও তারাও কিন্তু এক সময় না এক সময় অন্তত এই ভয়ে যে ক্ষমতা যখন থাকবে না তখন কিন্তু আমি বিচারের সম্মুখীন হবে, তাহলে হবে কি এই মানি লন্ডারিং এই ধরনের অপরাধগুলো অনেকটা কমে যাবে। আজকে যারা ক্ষমতায় আছে তাদেরকে অনেকে হয়তো তারা এসিসি টাচ করতে পারে না, কারণ এসিসি আমি ধন্যবাদ জানাই বলছি যে তারা অনেক ভালো কাজ করছে, কিন্তু এখনও তাদের আইনের আওতায় সবাইকে আনতে পারে না, যেমন শেখ বাদশিকে আনতে পারে না, আরও অনেক উদাহরণ বলা যাবে। হ্যাঁ, তা এখনও অনেকটা পিকাঞ্চু হয় অনেকটা। আপনি দেখেন যে এই পিরিজপুরে এক আউয়ালকে নিয়ে যে কেলেঙ্কারি হইল, যে একটি ব্যক্তির জন্য পুরো বিচার ব্যবস্থা একটা কোশ্চেনের সম্মুখীন হলো, সেখানে এইটা কোনোভাবে গ্রহণযোগ্য হয় নাই যে 2 ঘন্টার ভিতরে জজ সাহেব বদলি হয়ে গেছে, যে আপনার এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ গেজেট ছাড়া তাকে জামিন দিল। এইগুলো নিয়ে মানুষকে যে একটা বিচার ব্যবস্থা যখন দুর্বল হয় এইটা তার প্রমাণ। এবং আপনি প্রথমে যে বিষয়ে বলছেন যে আইনের হাত ডেফিনেটলি আইনের হাত সর্বোচ্চ হাত, এবং বলা হয়ে থাকে যে আইন যে ব্যক্তি যত বড়ই হোক আইন তার চেয়ে উঠবে, মানে নোবডি ইজ অ্যাবভ ল অ্যান্ড এভরিবডি ইজ প্রোটেক্টেড বাই ল। এইটাই হচ্ছে আইনের শাসনের মূল কথা। আজকে যে এই সম্রাট, পাপিয়া, জিকে শামীম, সাবরিনা শাহেদ, এই যে পানামা পেপারসে যারা নাম আসছে, আমাদের জাস্টিস সাহেব যেটা বললেন, এদেরকে জনগণ দেখতে চায়, এদের সমস্ত কিছু মানুষ জনগণের সাথে আপনার কনফিসকেট করতে হবে এবং বিচারের সম্মুখীন, সে যত বড় হোক এবং যার আত্মীয় হোক না কেন, মানুষ সেটা দেখতে চায়। এবং আমরা যদি সুশাসন এবং ন্যায় বিচারের কথা বলি, আমাদের দেশকে যদি সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমরা যেতে হন, তাহলে আপনার অবশ্যই ওইখানে যেতে হবে যে কোনো এক ব্যক্তির জন্য যেন আইন ডিরেইল না হয়, এবং এরকম কোশ্চেনেবল
এবং conduct of court না হয়। অ্যাডভোকেট খুরশিদ আলম খান আপনি শুনছিলেন যে কথাটি বলছিলেন ব্যারিস্টার সরওয়ার, যে অনেক ক্ষেত্রে ওনার আশঙ্কা বা ধারণা, এটা ওনার পারসেপশন, যে পিক অ্যান্ড চুজ হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে। এ বিষয়ে হয়তো আপনি ক্লারিফাই করবেন অথবা এক্সপ্লানেশন আছে আপনার কাছে। আমি একটু শামসুদ্দিন চৌধুরী আপনার কাছে একটু শুনবো, যে বিষয়টি বলছিলেন যে এই দেশকে যারা নিরাপদ মনে করে না তারা নিয়ে যাচ্ছে, বিষয়টি কি এরকমই, না পাশাপাশি এরকম যে অর্থের অঙ্কটা এমনভাবে মানে অর্থ উপার্জিত হয়েছে, সেই উপার্জিত উপায়টা যেহেতু বৈধ নয়, সুতরাং কোনোভাবে উনি যখন ধরা পড়বেন পরবর্তীতে এই অর্থ সামাল দেওয়া যাবে না, সেজন্য নিয়ে গেছেন? আমার মনে হয় দ্বিতীয়টাই কারেক্ট। তবে খুরশিদ যেটা বলল যে এদের মধ্যে দেশপ্রেম নাই, ওটা তো একেবারে মানে নিরঙ্কুশভাবে সত্য কথা। দেশপ্রেম থাকলে তো এইভাবে যেটা ব্যারিস্টার সাহেব বললেন যে চুরি করে, আসলে তো এই টাকাগুলো চুরি করে নিয়ে যাওয়া টাকা। সুতরাং এইটাও যেমন সত্য, আরেকটা হলো যে এই আপনার অবৈধভাবে যে টাকা তারা উপার্জন করেছে সেই টাকা তো এখানে রাখলে তো ধরা পড়বে। খুরশিদ ধরবে, এসিসি ধরবে বা র্যাব। আমি র্যাবকে খুবই প্রশংসা, সাধুবাদ জানাতে চাই। র্যাব এর গত কয়েক মাসে অনেকগুলো কাজ করেছে। আমরা একটু র্যাবের কাছে শুনে আসি সাম্প্রতিক সময়ের কর্মকাণ্ড, তাহলে হয়তো আরও মানে পরিষ্কার হবে আপনারও বিষয়গুলো সম্পর্কে মানে ওনাদেরকে বলবার জন্য। আমাদের সাথে রয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ, আপনি শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ। যে আমাদের আজকের আলোচ্য বিষয় আইনের হাত। আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি, বেশ অনেক দিন থেকেই আমরা এই বিষয়টি লক্ষ্য করছি যে অপরাধীর হাত কিংবা আইনের হাত, এর মধ্যে অনেক কথাবার্তা থাকে যে আইনের হাত বড় না, কোনো কোনো ক্ষেত্রে অপরাধীর হাত লম্বা হয়ে যায়। কিন্তু আমরা দেখেছি খোদ শাসক গোষ্ঠীর বা সরকার দলীয় অনেক প্রভাবশালী নেতা কর্মী যারা বিভিন্ন সময়ে র্যাবের অভিযান বা দুর্নীতি দমন কমিশনের অভিযান, বিভিন্ন অভিযানে তাদেরকে ধরা হয়েছে। এসব বিষয়গুলো নিঃসন্দেহে ইতিবাচক। এবং সাম্প্রতিক সময়ে আমরা যদি বলি, গত দু এক দিনের ঘটনায় যেটি এখনও গণমাধ্যমে এবং সারা দেশেই আলোচনা হচ্ছে, গোল্ডেন মনিরের বিষয়, আপনি যদি সেই অভিযানের বিষয়টি প্রথমে একটু বলেন, এবং তার তো একটি রাজনৈতিক পরিচয়ও ছিল বলা হয়ে থাকে, সেই বিষয়টিও যদি একটু আপনি আমাদেরকে পরিষ্কার করেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমি শুরুতেই এটিএন বাংলাকে ধন্যবাদ জানাই সমসাময়িক বিষয়ে আলোচনা করার জন্য। আমি অত্যন্ত খুবই বিনয়ভাবে বলবো, আমার সাথে যারা সহবক্তা আছেন আমি শুরুতে তাদেরকে শুভেচ্ছা জানাই। আমাদের স্যার আছেন, খুরশিদ ভাই আছেন, আমি তাদেরকে সশ্রদ্ধ অভিনন্দন জানাই। এবং আমি নিজে গর্বিত এরকম একটি যেটাকে বলা হয়ে থাকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতায়। যে বিষয়টি আপনি বলছিলেন ভাই, সেটা হচ্ছে যে 20 তারিখ রাতে আমরা মূলত একটি অভিযান পরিচালনা করি। সর্বমোট আমরা 8 ঘন্টা একটি অভিযান পরিচালনা করি। আমাদের কাছে কিছু সুনির্দিষ্ট তথ্য ছিল, তথ্যের ভিত্তিতে আমরা এই মেরুল পাট্টাতে একটি অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করতে গিয়ে আমরা যে ধরনের বিস্ময়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা একটু ব্যাখ্যা করতে চাই। মূলত আমাদের কাছে কিছু সুনির্দিষ্ট তথ্য ছিল যে এই বাসাটাতে কিছু অবৈধ বিদেশি মদ এবং অস্ত্রের একটা তথ্য আমাদের কাছে ছিল, এবং একটি গোয়েন্দা সংস্থা আমাদেরকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে। এখানে আমি খুব স্পষ্ট করে একটি কথা বলতে চাই, বাংলাদেশের সকল গোয়েন্দা সংস্থা র্যাবের সাথে খুবই ওতপ্রোতভাবে আমরা বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করে থাকি। একটি সুন্দর পরিবেশের বাতাবরণ আছে এক্ষেত্রে। এরকম বেশ কিছু তথ্য পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা মূলত একটি অভিযান পরিচালনা করি রাত 11টার দিকে, যেটি কন্টিনিউ করে পরের দিন প্রায় 10টা থেকে 11টা পর্যন্ত। আমরা এই দীর্ঘকালীন অভিযানের সময় আমরা দেখতে পেয়েছি, আমরা যাকে গ্রেফতার করেছি তার বাসা থেকে বিদেশি অস্ত্র পেয়েছি, অনুমোদনবিহীন ভাবে তার কয়েক রাউন্ড গোলা বারুদও পেয়েছি। সবচেয়ে বিস্ময়কর যেটি 600 ভরি স্বর্ণ পেয়েছি। এর পাশাপাশি আমরা প্রায় 10টি দেশের অনুমোদনবিহীন বৈদেশিক মুদ্রা পেয়েছি, যা প্রায় 8 থেকে 9 লাখ টাকার মতো, এবং প্রায় নগদ টাকাও পেয়েছি প্রায় কোটির ঊর্ধ্বে। এবং তার বাসায় আমরা যে 2টি গাড়ি পেয়েছি, প্রত্যেকটা গাড়ির দাম প্রায় 3 কোটি টাকার উপর, অত্যন্ত বিলাসবহুল আধুনিক গাড়ি। এই সকল বিষয় যখন আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি, কোনো সদুত্তর দিতে না পারার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি এবং তাকে গ্রেফতার করি। এবং আমরা জানতে পারি, আপনি একটু কি দর্শকদের উদ্দেশ্যে বলবেন কিনা যে এই যে যার কথা আমরা আলোচনা করছি তার উত্থানের পেছনে আসলে কি কারণ এবং তার উৎসটি কি? সে তো নিশ্চয়ই পারিবারিকভাবে এত সম্পদশালী কোনোভাবেই ছিল না, আপনাদের তথ্যে যতটুকু এসেছে। তার উত্থানটি কিভাবে হলো? 90-এর দশকে যিনি একজন
কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন, সেখান থেকে এই যে শত শত কোটি টাকার মালিক কিংবা শত শত প্লটের মালিক, সেটি কিভাবে হলো? খুব সংক্ষেপে। আপনি যথার্থই আলোকপাত করেছেন। 90 দশকে একজন গাউসিয়া মার্কেটে একজন সেলসম্যান, একটা কাপড়ের দোকানের একজন সাধারণ কর্মচারী যে কাপড় বিক্রি করতে করতে তার সঙ্গে পরিচয় হয় পাশের দোকানদারের সাথে, যিনি কিনা কসমেটিক্স বিক্রি করেন, এবং তার সঙ্গে এক পর্যায়ে পরিচিত হয় বিদেশ থেকে কিভাবে শুল্ক ফাঁকি দিয়ে কসমেটিক্স আনা যায়। উনি এভাবে 4 থেকে 5 বছর এই ব্যবসাটা করেন এবং গাউসিয়া মার্কেটে এই চোরাই কসমেটিক্স বা অনুমোদনবিহীন কসমেটিক্স গুলো বিক্রি করতে থাকেন। একটি পর্যায়ে তার সাথে পরিচয় হয় একজন স্বর্ণ চোরা কারবারি, এবং যার মাধ্যমে সে লাগেজ করে স্বর্ণ আনতে শুরু করেন, এবং স্বর্ণ আনার পর তার যেটি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় বাংলাদেশে আসতে থাকে, এবং এই স্বর্ণ চোরাচালান করতে গিয়ে সে রীতিমতো আঙ্গুল ফুলে, আমরা যেটাকে বলি, রাতারাতি একটি খুব বিশাল টাকা পয়সার মালিক হয়ে যান। এবং তারপরে উনি শুরু করেন যে হ্যাঁ, এই স্বর্ণ চোরা কারবার দিয়ে তো আসলে বেশি দিন টিকে থাকা যাবে না, সুতরাং আমাকে একটা পন্থা বের করতে হবে যে পন্থায় আমি কিনা আরো বেশি টেকসই ভাবে আমি আরো দুর্নীতি করতে পারি অথবা ভালো অবস্থানে যেতে পারি। এবং ফলশ্রুতিতে উনি রাজুকে প্রথম শুরু করেন তার এই কার্যক্রম, এবং রাজুকে তৎকালীন যিনি চেয়ারম্যান ছিলেন তার সঙ্গে তার একটা চমৎকার বোঝাপড়া গড়ে ওঠে, যার ফলশ্রুতিতে গোল্ডেন মনির রাজুকে একটি মোটামুটি আমরা যেটাকে বলে থাকি ভূমিদস্যু বা ভূমি মাফিয়া হয়ে যান। সেখানেও তিনি একটি সিন্ডিকেট গড়ে তোলেন বা সেখানকার যারা প্রভাবশালী তাদের সাথে আতাত হোক, যোগ সাজস হোক, সেগুলো ওনার করার সক্ষমতা তৈরি হয়। আমি আপনার কাছে আসবো, আমি একটু অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আপনি শুনছিলেন একজনের কথা আমরা শুনলাম, এরকম আরো হাজারো মুনির হয়তো আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে একজন কাপড় ব্যবসায়ী থেকে এই যে তার উত্থান, এবং উত্থানের যে পদগুলো বলা হলো, শুল্ক ফাঁকি দিয়ে কসমেটিক আনা, মানে আমাদের রাষ্ট্রের এক্সিস্টিং সিস্টেমে এমন জিনিসগুলো বিদ্যমান আছে যার কারণে একজন মানুষ বা একজন ব্যক্তি চাইলে এই প্রক্রিয়া অবলম্বন করতে পারে। সেই জায়গাগুলো বন্ধ করবার কোনো মানে অবকাশ রয়েছে কিনা বা প্রয়োজনীয়তা আপনি দেখছেন কিনা? আর না হয় সৎভাবে যারা উপার্জন করবে তাদের তো অনুৎসাহিত হওয়ার সম্ভাবনা বা তাদের ডিমোরালাইজ হওয়ার বিষয়টি থেকেই যায়, কিভাবে দেখছেন? জি, দেখুন, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বললেন সেটা হলো, আমি যেটা ফার্স্টে আমার যেটা মনে হয়, একটা ল্যাক অফ এডুকেশন, একটা কালচার ডেভেলপ করছে আমাদের দেশে। এটা কিন্তু 50 বছর আগে ছিল না। যেমন আমার বাবা মা আমাকে শিখিয়েছে, বাবা আমি তোমাকে শুধু এডুকেশন দিচ্ছি, কিন্তু আমি তোমাকে কোনো টাকা পয়সা দিয়ে যেতে পারবো না, তুমি এডুকেশন নিয়ে তোমার পায়ে তোমাকে নিজে প্রতিষ্ঠিত হতে হবে। এই জিনিসগুলা একটা শ্রেণীর কাছে আমার মনে হয় ছিল না, তাদের ল্যাক অফ এডুকেশন ছিল, প্রপারলি গাইডলাইন পায়নি হয়তোবা, তারপরে হয়তো সে লোভে পড়ে গেছে, আর খুব অল্প বয়সে অল্প পড়াশোনায় আনইউজুয়াল মানি সে অ্যাডভান্টেজ পেয়েছে। সেটি হলো সে পারিপার্শ্বিক বা পারিবারিক শিক্ষা না পেয়ে এই বিষয়গুলো করলো, কিন্তু রাষ্ট্রের যে আইনগত কাঠামো তাতে কিভাবে এটি মানে এলাউ করা হলো, মানে এলাউ তো করা হয়নি, মানে সেইভাবে কি এইভাবে প্রিভিলেজটা পেলো কিভাবে সে? না, এই জায়গাটা কিন্তু একটু আপনাকে আমি বলি, আলটিমেটলি সে কিন্তু আইনের হাতে কিন্তু ধরাই পড়লো। আপনি ক বছর, এই যে মিস্টার বিল্লা যেটা বললেন 1990 সন, তা আজকে হলো 2020 সন, অনলি 30 ইয়ার্স। উইদিন 30 ইয়ার্স কিন্তু সে আইনের আওতায় চলে আসলো। এখন তার হোল লাইফটাই তো শেষ হয়ে গেল। এটা ইটস দ্য লেসন আমাদের সাধারণ জনগণের জন্য, যারা এই কাজ করে, যারা এই ধরনের রাস্তায় যায়, তাদের জন্য একটা লেসন হবে যে আমারও মনিরের মতো হতে হবে, কারণ আইনের হাত থেকে আমি কখনো রেহাই পাবো না। আপনাকে তো ইনফরমেশন জানতে হবে। মিস্টার বিল্লার যে কথাটা বললেন যে ওনাদের কাছে একটা সংস্থা, একটা গোয়েন্দার পজিটিভ ইনফরমেশন ছিল, কিন্তু উনি তো মেরুল বাড্ডাতে, তো ওনার বাড়ি আজকে অনেকদিন যাবত, তো ইনফরমেশন না থাকাতে হয়তো করতে পারে নাই, যে কোনো কারো হয়তো পুলিশ র্যাব তাকে সন্দেহ করে নাই। ইনফরমেশন আপনাকে পেতে হবে ফার্স্ট অফ অল। আমরা দুর্নীতি দমন, মানে 30 বছর লেগে গেল এই ইনফরমেশনটা পাওয়ার জন্য। হতে পারে উনি বিভিন্ন পলিটিক্যাল পার্টির ছত্রছায়া ছিল। আপনি দেখুন 90 থেকে 95 এক ধরনের সরকার ছিল, তাদের শেল্টার। আমি সেই জায়গাটাতেই আসতে চাচ্ছিলাম, তার মানে রাজনৈতিক ছত্রছায়া থাকার কারণে হয়তো এই পার পেয়ে যায় এরকম প্রভাবশালী ব্যক্তিরা। বিষয়টি কি এরকম? হ্যাঁ, পাচ্ছি তো এই ধরনের। উনি যে কথাটা বললেন, লাগেজ ব্যবসায়ী, একজন স্টেট মিনিস্টার অফ হোম, উনি তো এখন কাস্টডিতে, একটা মামলা ওনার ডেথ সেন্টেন্স হয়েছে, একটা না দুটো মামলা।
উনিও তো একই ধরনের ব্যবসা করতেন। উইথ ডিউ রেসপেক্ট, আমি কাউকে এখানে ছোট করছি না, কিন্তু পলিটিক্যাল শেল্টার পেয়েছেন 90 থেকে 95। উনি একটা পলিটিক্যাল শেল্টার পেয়েছেন, না পেলে তো উনি এইভাবে এই আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারতেন না। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আমি আসবো আপনার কাছে, আমি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের কাছে যাব। তার আগে আপনার কাছে প্রশ্নটি রেখে যাই, যে কথাটি বলা হচ্ছে যে লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লার কাছে ওনাদের কাছে তথ্য ছিল, প্রতিষ্ঠান হিসেবে দুদকের কাছে কি এ ধরনের তথ্য বা এরকম ব্যবসা যারা অবৈধ অর্থ উপার্জন করছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে কিনা? আমরা জানি দুদকের একটি গোয়েন্দা বিভাগ আছে, তারা কি কাজ করছে বা তাদের কার্যক্রমটি কি, সে নিয়ে আমি কথা বলবো। আমি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আপনার কাছে যাচ্ছি। যে কথাটি বলা হচ্ছে যে রাজনৈতিক ছত্রছায়ায় এই বিষয়গুলো দীর্ঘদিন থেকে চলে আসছে, সেই জায়গাতে আপনার বক্তব্য কী? দেখুন, আমি এই প্রসঙ্গে প্রথমেই আমি শুরু করছি এই বলে যে দুর্নীতি দমন কমিশন এবং র্যাব গত কয়েক মাসে অনেক অনেক প্রশংসনীয় কাজ করেছে। ট্রিমেন্ডাস পারফরমেন্স, এত ধরা পড়া এত অল্প সময়ের মধ্যে এর আগে সেই বঙ্গবন্ধু হত্যার পরে আর কিন্তু কখনো দেখা যায়নি। তো এই ব্যাপারে খুরশিদ অত্যন্ত দক্ষ একজন আইনজ্ঞ, খুব গুড রিপ্রেজেন্টেটিভ অফ দুদক। আমি যেটা সবসময় খুরশিদের ব্যাপারে অ্যাজ ওয়েল এজ সব ওই তো দক্ষতা এবং সিনসিয়ারিটি দুটোই আছে। এইখানে একটি কথা হলো যে আমি সেই খুরশিদের কথা প্রসঙ্গে এবং র্যাবের কর্নেল সাহেবের কথা প্রসঙ্গে আমি একটি এক্সাম্পল দিতে চাই। 2009 সনে আওয়ামী লীগ মাত্র ক্ষমতায় এসছে, তখন আমি হাইকোর্টে রিট বেঞ্চে বসি। মোর্শেদ খান সাহেবের কথা অলরেডি খুরশিদ উল্লেখ করেছে। তার ছেলে একটি রিট নিয়ে আসলো, তার ছেলেকে এয়ারপোর্টে যেতে দেয়নি, সিঙ্গাপুর যাবে কিন্তু তাকে ঠেকানো হয়েছে, তো রিট করলো। এখন আমাদের যে সংবিধান নিয়ম হলো এই কাউকে ঠেকানো আসলে যায় না, কিন্তু যেহেতু সংবিধানে ফ্রি মুভমেন্টের একটা ফান্ডামেন্টাল রাইট আছে, তো এটা আইনত কিন্তু তাকে রিটটা করতে হয়, মানে তার পক্ষে অর্ডার দিতে হয়। তখন মাহবুব আলম সাহেব নতুন অ্যাটর্নি জেনারেল হয়েছেন, উনি বলল যে মাই লর্ড, আমি একটা ডকুমেন্ট দেখাবো, সেই ডকুমেন্টটা দেখার আগে আপনি কোনো অর্ডার দেবেন না। তো একটি ডকুমেন্ট উনি আনলেন সিঙ্গাপুর অথরিটি থেকে, যে সেখানে মোর্শেদ খান সাহেবের ছেলে তার লক্ষ লক্ষ ডলার রয়েছে এবং সেই ডলারগুলো ম্যানেজ, যেহেতু সরকারের পরিবর্তন হয়ে গেছে, সেইগুলো ম্যানেজ করার জন্যই উনি যাচ্ছেন। তখন আমি সেটা অবশ্য মাহবুব আলম সাহেব বললো এটা কনফিডেন্সিয়াল ডকুমেন্ট মাই লর্ড, এটা কাউকে দেখাবেন না, এটা শুধু আপনারা দুজন বিচারপতি, এমনকি কোনো আইনজ্ঞকেও দেখাবেন না, এটা কনফিডেন্সিয়াল ডকুমেন্ট। আমরা তাই করেছি এবং তার সেই যে বিদেশে যাওয়ার যে বিধিনিষেধটা আমরা সেটাকে কনফার্ম করলাম, অর্থাৎ মোর্শেদ খান সাহেবের ছেলেকে আর যেতে দিলাম না, যেতে আর পারলেন না। এবং দেখেন এরপরে উনি কি করেছে, এখানে ব্যারিস্টার সাহেব আছেন, এরপরে তার এই সুবিধা টুবিধা পাওয়ার জন্য এখন কিন্তু উনি বিএনপিও ছেড়ে দিয়েছেন, তাই না? উনি আর বিএনপি তো নাই। তো এরা যেটা খুরশিদ প্রথমে বলেছিল, দেশপ্রেম বলে এদের কোনো কিছুই নাই এবং কোনো নির্দিষ্ট দলেরও আসলে হতে পারে কোনো দলের নাই, তারা হয়তো তাদের সেই যে সম্পদ অর্জন করে সেই সব অর্জন সম্পদকে রক্ষা করবার জন্য একটা দলে যায়। সিঙ্গাপুরে কোকোর পয়সাগুলো আমরা ফেরত আনতে পেরেছি, যেটা খুরশিদের সাথে তাল মিলিয়ে বলতে চাচ্ছি যে সেইখানে আপনার প্রথম কিন্তু সিঙ্গাপুর অথরিটি দিতে চায়নি, বুঝলেন, কিন্তু আমেরিকান গভর্নমেন্ট কিন্তু চাপ দিয়েছে। চাপ দেওয়ার পরে এখন এই যে যেটা ইউএন, স্যার আমরা অনুষ্ঠানের শেষ ভাগে আছি, আমরা যদি উত্তরণের পথটা নিয়ে একটু আলাপ করি, এখন যেইভাবে যাচ্ছে সেই জায়গায় আইনি সীমাবদ্ধতা রয়েছে কিনা, কিংবা কিভাবে আমরা এই পরিস্থিতিতে উত্তরণ আইনি সীমাবদ্ধতা খুব একটা আছে আমি বলবো না, আমাদের সব আইনি কিন্তু আছে, কিন্তু প্রয়োগ, যেমন ধরেন একটা এক্সাম্পল দিই, এই যে এগেইন ক্রেডিট টু র্যাব, এই আপনার কি বলে হাজী সেলিম, বুঝলেন, এতদিন সে যত হেন অপরাধ নাই যেটা না করেছে, কিন্তু ধরা পড়েছে। তার মানে আইন কিন্তু সব জায়গায় আছে, আইন আছে, আইনের প্রয়োগ হতে হবে। এবং সেই রাজনৈতিক ছত্রছায়ার যেটা খুরশিদ বলেছে, ব্যারিস্টার সাহেবও বলেছেন, রাজনৈতিক ছত্রছায়ার থেকে কিন্তু এদের সরিয়ে নিতে হবে, যেটা আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে এইখানে আপনার দলীয় রাজনীতি অনেকেই করে যারা অপরাধ করছে, কিন্তু দল কিন্তু তাদের প্রোটেকশন দিচ্ছে না, ইদানিংকালে দেখতে পাচ্ছি। এই যে একটা আপনার কালচার ডেভেলপ করেছে যে দল কাউকে প্রোটেকশন দেবে না, হাজী সেলিম হোক অথবা যেই হোক, এইটা যদি আমরা ঠিকঠাক মতো চালাতে পারি,
তাহলে দলীয় স্বার্থ থেকে যদি বেরিয়ে আসতে পারি, এটা মেনটেন করতে হবে। কিন্তু যেই হোক, যত বড়ই হোক, সেই যত বড়ই হোক না কেন, এইটার থেকে আপনার এই যেটা ব্যারিস্টার সাহেব বলেন, এটা হলো আইনের শাসন, অর্থাৎ প্রত্যেক মানুষ অ্যাকাউন্টেবল টু ল, আইনের ঊর্ধ্বে কেউ না। এটা করতে পারলে আপনার আমাদের দেশের যে প্রচলিত আইন আছে সেটাই কিন্তু যথেষ্ট। এবং আমি মনে করি ওই যে কানাডা বা যে কোনো দেশেই হোক না কেন, যারা পালিয়ে আছে, আমি এখানে একটা আইনের কথা বলতে চাই। এই আইনটার নাম হচ্ছে পোকা মানে প্রসিড অফ ক্রাইমস অ্যাক্ট। অর্থাৎ ইংল্যান্ডের কথা বলি বা অন্য যে কোনো দেশে যখন দেখা যায় যে সেই পয়সাগুলো অন্যায়ভাবে পেয়েছে, সেই পয়সাটা কিন্তু পুরো রাষ্ট্র নিয়ে নিতে পারে, সেটাকেই পোকা আইন বলে। তো এই যারা এইভাবে বিদেশে টাকা পাঠিয়েছে, পাচার করেছে, তাদের পয়সা আনা কিন্তু যদি সময় থাকে, আমি আরেকটা এক্সাম্পল দিই। আমি নাম বলতে চাই না, খুরশিদও তার নাম বলেনি সঙ্গত কারণে। আমি তখন আপিল বিভাগের বিচারপতি, এক বর্তমান দলের নয়, অতীতের একজন খুব ক্ষমতাশালী আপনার পলিটিশিয়ান, আগে মন্ত্রী ছিলেন, উনি জামিনের একটি দরখাস্ত নিয়ে এলেন, আপনার কি বলে আগাম জামিনের দরখাস্ত। হাইকোর্ট তাকে জামিন দিয়েছে, আগাম জামিন। যখন আপিল বিভাগে আসলো, আমরা তো 5 জন বিচারপতি আপিল বিভাগে, তো তখন তিনি এই যে আপনার উপকূল আছে, ইংল্যান্ডের উপকূল, এটাকে বলে অফশোর আইল্যান্ড, সে অফশোর আইল্যান্ডে তার অনেক টাকা, তার কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, কিভাবে এই টাকা গেল বা যাওয়ার কথাই না, বুঝলেন। তারপরে দুদক তার বিরুদ্ধে মামলা করেছে, সেই মামলা বোধহয় এখনও চলতে আছে। তো আমরা যেটা করলাম, আমরা তার জামিন হাইকোর্ট যেটা দিয়েছিল সেটা বাতিল করে দিয়েছে, মামলা বোধহয় এখনও চলছে। উনি বছর দুয়েক কিন্তু আমাদের সেই আদেশের বলে উনি হাজতে ছিলেন, কিন্তু এখন বাইরে আছেন এবং এখন কিন্তু দুর্নীতির বিরুদ্ধে উনি বেশ সোচ্চার, বুঝলেন। অথচ সেই আইল অফ জার্সি ওরকম একটা উপকূলীয় ব্যাংক, সেখানে তার বেশ কয়েক হাজার ডলার সেখানে। ধন্যবাদ, আমি আবার রাজভবনের কাছে আসবার চেষ্টা করব। এবং সে কিন্তু বর্তমান দলের কেউ না। জি, আপনি বলেছেন সেটি। অ্যাডভোকেট খুরশিদ খান, আমি আপনার কাছেই যাব, কিন্তু তার আগে আশিক বিল্লাহ আপনার কাছে একটু শুনে আসি। যে বিষয়টি আসলে বলা হচ্ছে যে আপনাদের যে অভিযান বা শাসক দলের কথা বলা হচ্ছে, সরকারি দলের প্রভাবশালী হওয়া সত্ত্বেও অনেককে ধরা হচ্ছে, এই বিষয়গুলো যেমন আসছে, পাশাপাশি জনমনে এই কথাটিও আসছে যে কোনো একটি স্পেসিফিক ঘটনার জন্য হয়তো অনেকে সামনে চলে আসছে, কিংবা দেখা যাচ্ছে যে যারা কেবলমাত্র ধরা পড়ছে তাদের উপর যতটা ফোকাস, কিন্তু এর বাইরে যারা থাকছেন কিংবা শুধুমাত্র তার দ্বারাই তো এই অন্যায়টি সংগঠিত হচ্ছে না, পেছনে যেটিকে আমরা খুব সোজাসুজি বললে রাঘব বোয়াল বা উৎস কারা, তাদের সন্ধানে কি যাবার আপনাদের সুযোগ আছে কিনা, বা সেই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ। আপনি যে প্রসঙ্গটি আনছেন, খুবই যে আলোকপাত করেছেন, খুবই বস্তুনিষ্ঠ একটি বিষয়। একটি বিষয় আমি নিশ্চিত আমার সাথে যারা আইনজ্ঞ আছেন তারা একমত হবেন, র্যাবের কিছু ফৌজদারি একটা গণ্ডি আছে, ফৌজদারি একটি সীমাবদ্ধতা আছে। আমরা মূলত যে সকল ফৌজদারি অপরাধ সংঘটিত হয়ে থাকে তার পরিপ্রেক্ষিতেই আমরা অভিযান পরিচালনা করি এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করি, যেটি ইতিমধ্যে গোল্ডেন মনির বা যাদের কথা আপনি বললেন তাদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে স্থানীয় থানাতে মামলা দায়ের করেছে। আপনি বলতে চাচ্ছিলেন পৃষ্ঠপোষক কারা, এবং এর পেছনের পেছনের ইতিহাস আনলে যারা তার সঙ্গে সম্পৃক্ত আছেন তাদেরকে আমরা আসলে কতটুকু এই ঘটনার সাথে সম্পৃক্ত করতে পেরেছি প্রকৃতপক্ষে, এটি একটি যথার্থ প্রশ্ন। এখানে একটু পেছন দিকে যাওয়া বোধহয় একটু বিশদ ব্যাখ্যার একটি অবকাশ রাখে। সেটি হচ্ছে প্রত্যেকটি মামলার ক্ষেত্রে কিন্তু একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়ে থাকে। তদন্তকারী কর্মকর্তা সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে বস্তুনিষ্ঠভাবে একটি তদন্ত পরিচালনা করেন। তদন্ত পরিচালনা করতে গিয়ে সেক্ষেত্রে যদি কোনো পৃষ্ঠপোষক, যদি কোনো রাঘব বোয়াল, যদি কোনো বড় ভাই, যদি কোনো স্থানীয় কেউ বা যেটাই আমরা আখ্যায়িত করি না কেন, তাদের বিষয়ে কোনো সম্পৃক্ততা আসে, তাহলে কিন্তু ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আমি যদি একটু নির্দিষ্ট করেই বলি, গোল্ডেন মনির আসলে তো একদিনে গোল্ডেন মনির হয়ে ওঠে নাই। 90 দশকের সেলসম্যান এবং এই 2020 সালের যে মনির হোসেন, দুই মনির আসলে প্রকৃতপক্ষে এক নয়। মাঝখানে 30টি বছরে যেরকম একটি ব্যবধান আছে, সেভাবে তার উত্থানেরও কিন্তু একটি চমকপ্রদ কাহিনী আছে। উনি একদিনে এই পর্যায়ে আসেননি। সুতরাং বিস্তারিত তদন্ত করতে গিয়ে তদন্তকারী কর্মকর্তা যাদেরকে দোষী সাব্যস্ত মনে করবেন, সম্পূর্ণভাবে তাদেরকে এই মামলার সাথে বা
যে মামলাগুলো পরবর্তীতে দুর্নীতি দমন কমিশন বলি, ন্যাশনাল ব্যুরো অফ রেভিনিউ বলি, বিআরটিএ বলি, বা দুর্নীতির জন্য টাকা পয়সা অর্থাৎ মানি লন্ডারিং এর জন্য বলি, তারা সম্পৃক্ত পেলে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করবে। এটি খুবই একটি সহজাত বিচারিক প্রক্রিয়া। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা অ্যাডভোকেট খুরশিদ আলম খান আপনার কাছে যাব। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, যে কথাটি আমরা এখানে বলছিলাম যে একজন গোল্ডেন মনির তো একদিনে হয়নি, এবং এই যে গোল্ডেন মনির তাকে যারা বানালো বা তার পৃষ্ঠপোষক ইন্ধনদাতা, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার বিষয়, সেই জায়গায় আপনারা কতটা অগ্রসর হতে পারবেন বা সেটি করবার কতটা সুযোগ রয়েছে ইমবায়াসডভাবে, যেটি ব্যারিস্টার সারোয়ারও বলছিলেন যে পিক অ্যান্ড চুজ না হয়ে, সেই বিষয়টি যদি একটু আলোকপাত করেন। জি দেখুন, নেপথ্যে যিনি থাকে তাকে আনতে হলে তার বিরুদ্ধে অ্যাটলিস্ট মিনিমাম একটা ক্রেডিবল এভিডেন্স লাগবে। আমি নেপথ্যে আছে একজনকে অনুমান করতে পারছি, কিন্তু ওনাকে ধরার জন্য কোনো ক্রেডিবল এভিডেন্স আমার হাতে নেই। ওনাকে আমি যতই মনে করি আনা যাবে না, অ্যাটলিস্ট মিনিমাম ওনার একটা ট্রানজ্যাকশন লাগবে। এখন ধরুন আমাদের যে প্রসিকিউশনগুলো হচ্ছে মানি লন্ডারিং, এই যে ধরেন ফার্মার্স ব্যাংকের টাকাগুলা কোথায়, মানে কিভাবে কার অ্যাকাউন্টে যাচ্ছে, আমরা অ্যাকাউন্ট হোল্ডারদের ফাইন্ড আউট করতে পারছি, এবং ট্রেল অফ মানি, আলটিমেট টাকাটা কোথায় যাচ্ছে, একটা অ্যাকাউন্ট হোল্ডারের নামও পেয়ে যাচ্ছি। কিন্তু এই ধরনের একটা এভিডেন্স যদি আমার হাতে থাকে, নেপথ্যে যিনি আছে ওনাকে ধরাটা খুবই সহজ। একদম মিনিমাম একটা এভিডেন্স আমাকে থাকতেই হবে। আর আমি যদি কিছুই না পাই, কিন্তু বাট আমি বুঝতে পারলাম, জানতে পারলাম, আমি প্রেডিকশন করলাম উনিই মূল হোতা, এইভাবে আমাদের আইন এভাবে কাউকে পারমিট করবে না, পৃথিবীর কোনো দেশেই করবে না। পৃথিবীর যে কোনো দেশেই হোক, এভিডেন্স মিনিমাম একদম 0.1%ও যদি আনা যায়, তবে এখন অনেক কিছু ডেভেলপ হচ্ছে, যেমন তারা ভলান্টারি কনফেস করছে, কনফেশনাল স্টেটমেন্টে অনেক কিছু বেরিয়ে আসছে, সে কনফেশনাল সূত্র ধরে ইনভেস্টিগেটিং অফিসার প্রসিড করছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট এক্সামিন করছে, এবং দুদক অনেক সময় তাদেরকে সম্পদের নোটিশ দিচ্ছে, তাদের ফাইন্ড আউট করা যাচ্ছে। আসবে, এটাও আসবে, বাট আপনি যেভাবে স্পেসিফিক ওয়েতে এখনই তাকে আমি ধরলাম নেপথ্যের লোক, এটা সম্ভব না। আপনাকে ওয়েট করতে হবে। আমার প্রসিকিউশনটাকে তো টিকাতে হলে আমার স্কোয়ারলি ইনভেস্টিগেশন করতে হবে। স্কোয়ারলি বলতে আমি বুঝাচ্ছি প্রত্যেকটা সাইড, ইচ ইন এভরি সাইড, কর্নার এ, কর্নার বি, কর্নার সি, কর্নার ডি। আমি শুধু একটা পয়েন্টে বসে থাকলে হবে না। তা আমার মনে হয় দুর্নীতি দমন কমিশন অনেক দূর এগিয়ে গেছে। একটু ধৈর্য ধরেন, নেপথ্যের লোকরা বেরিয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। আর স্যার তো, শামসুদ্দিন মানিক স্যার তো বললেনই, আমি আর নাম মেনশন করলাম না, ওনার এক্সাম্পলই তো বেস্ট এক্সাম্পল। এবং সেখানে আমি ফরেন মিনিস্টারকে অত্যন্ত ধন্যবাদ জানাই, অন্তত বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স, ওনার একজন দর্শক আছেন, আমরা একটা ফোন নেবার চেষ্টা করব। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম হুমায়ুন খান জনি, আমি কক্সবাজার থেকে বলতেছি। জি বলুন। আমার প্রশ্নটা হলো যে আপনারা যে টক শো করতেছেন, যেমন মনে করেন যে আপনারা যে এই টক শো করতেছেন খুব ভালো লাগতেছে, কিন্তু আপনার কথা বলতেছেন কিন্তু কাজ হচ্ছে না। দুদুক 016-এ আপনি এখন একটা ফোন করেন, ফোন করলে আপনাকে বলবে যে আপনি আপনি একটা দরখাস্ত করেন চেয়ারম্যানের কাছে, নয় বলেন আপনি চলে আসেন। তো আপনাকে যদি আমি তথ্য দিয়ে সাহায্য করি, তথ্য দিয়ে সাহায্য করলে সেটা আপনার সে কাউন্ট করবে, কাউন্ট করে আমার তথ্যটা সত্য নাকি সেটি সে দেখবে 100%। কিন্তু এরা এইসব করে না, এরা বলে কি যে আপনারা আমার কাছে আসেন। তা আপনি বুঝেন যে লোকের বিরুদ্ধে আমি বলতেছি 100% শিওর এবং সত্য কথা বলতেছি। যেমন দেখেন আমাদের কক্সবাজারে, আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা, আমি বুঝতে পেরেছি। যে অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আপনি শুনছেন কিনা? ওনার প্রশ্নটা কিন্তু খুব পার্টিনেন্ট। আমি রিপ্লাইটা দিব। জি জি অবশ্যই। হ্যাঁ দেখুন, ওনার প্রশ্নটা আমি বুঝতে পারছি। 109-এ ফোন করলে কেউ হয়তো রিসিভ করে না, অথবা রিসিভ করলেও রিফিউজ করে, এইটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো উনি তথ্য দিতে চাচ্ছে কিন্তু কোনো লাভ হচ্ছে না। উনি বলছেন যে আমি যখন এই সার্টেন নাম্বার দেয়া আছে ওখানে ফোন করার পরে ওনারা হয়তো বলেন যে আপনি লিখিত অভিযোগ করেন, চেয়ারম্যান বরাবর লিখেন, কিন্তু উনি ফোনেই বলতে চাচ্ছেন, সেই জায়গাতে উনি বলছেন না। দেখুন, ওনার সমস্যাটা ফোনের মাধ্যমে হবে না।
কারণ উনি যার বিরুদ্ধে তথ্য দিতে চাচ্ছে উনি ইচ্ছা করলে ওনার নাম গোপন রাখতে পারবেন, কোনো আপত্তি নাই, উনি বেনামে একটি দরখাস্ত দিতে পারবেন, বাট ওনার যে দরখাস্তের মধ্যে যে তথ্য উপাত্ত থাকবে সেটা অত্যন্ত বিশ্বাসযোগ্য হতে হবে এবং ক্রেডিবল হতে হবে। ওনার তথ্য উপাত্তটা যদি ইনসাফিসিয়েন্ট হয় তাহলে সে অভিযোগ আমলে নেওয়া যাবে না। কারণ আপনি যদি একটা লোক সম্পর্কে পার্টিকুলারলি দুর্নীতির এলিগেশন দেন, অ্যাটলিস্ট একটা দরখাস্তের মধ্যে 4টা লাইন স্পেসিফিক করে লিখতে হবে যাতে আমি এটাকে সূত্র ধরে আগাতে পারি। আপনি অনেক কথাই লিখলেন কিন্তু স্পেসিফিক নাই, সেই জন্য অনেকগুলি দরখাস্ত খারিজ হয়ে যাচ্ছে। ওই জিনিসটা ওই ভদ্রলোককে আমি শুধু রিকোয়েস্ট করবো এটাই, আপনি স্পেসিফিক 4টা লাইন লিখে পাঠিয়ে দেন এবং মেমো নাম্বারটা আমার ঠিকানায় পাঠিয়ে দেন, আমি নিজে আপনার জন্য তদবির করব। অসংখ্য ধন্যবাদ। আশা করি দর্শকরাও বিষয়টি আশ্বস্ত হতে পেরেছে। ব্যারিস্টার স্যার, আমরা শেষ করব যে বিষয় নিয়ে আলাপ করলাম, সামগ্রিকভাবে আপনার মূল্যায়ন বা পর্যবেক্ষণ যদি। না দেখুন, আমি খোরশেদ ভাইয়ের সাথে একটু সাপ্লিমেন্ট করি যে গডফাদার যে ধরা যায় না। আমি আয়ারল্যান্ডের একটা ঘটনা পড়ছিলাম, সেখানে একজন গডফাদার একটা কিলিং ম্যাটারে শুধু শহরের মাঝখানে বসে টেলিফোনে বলেছিল গো। এই যে গো বললো, এই গডফাদার ঠিকই আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধরে ফেলছে এবং হি ওয়াজ ব্রড আন্ডার পানিশমেন্ট। আমাদের কারা গডফাদার কারা কি সেটা। এবং আপনি দেখেন নারায়ণগঞ্জের 7 মার্ডার ক্ষেত্রে একটা এই যে আসামি ইন্ডিয়া পালাই যাচ্ছিল, সেখানে কিন্তু একজনে ফোনে বলছিল গো গো গো, তাকে কিন্তু আইনের কাছে আনায় না। অর্থাৎ এইখানে রাষ্ট্রীয় প্রোটেকশন গডফাদাররা পায়। এবং আপনি জানেন যে ইংরেজিতে একটা কথা আছে যে অনস ইউ আর ইন পাওয়ার ইউ হ্যাভ নো ফ্যামিলি। আপনি যে শাসক তার ফ্যামিলি আত্মীয় স্বজন নিয়ন্ত্রণ করতে না পারে, তাদের দ্বারা অন্তত সুশাসন হয় বলে মনে না। আমরা দেখে অনেকে চেষ্টা করছে। হ্যাঁ, তো এই মূল প্রবলেমটা যে এই আমাদের যে দুর্নীতিগুলো হয় এর সাথে অবশ্যই পলিটিক্যাল দুর্বৃত্তায়ন 100% জড়িত। পলিটিক্যাল ক্ষমতাসীন ছাড়া কেউ এইভাবে হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারে না। তখন তারা এই যে ইল গটেন ওয়েলথ সেটাকে রক্ষা করার জন্য সবসময় সরকার পার্টিতে যায়। এইখানে এই কালচারটা আমাদের আপনাকে বন্ধ করতে হবে। আমাদের এই বিচারপতি সাহেব যেমন আমাকে একটা আর্টিকেল দিলেন এই যে পুলিশের সিস্টেমের যে ঠিক করতে হবে। আপনি দেখেন যে অনেক ক্ষেত্রে আমরা শুনি যে পুলিশের থানায় একটা ওসিকে অনেক টাকা ঘুষ দিয়ে যেতে হয়। আজকে আপনার মনে আছে যে সকালবেলা এই যাত্রাবাড়ির একটা ঘটনা, সেখানে একটা বাচ্চা মেয়ে কোলে তার মায়ের ব্যাগটা ছিনতাই করে নিয়ে এসেছিলো এবং এই ছিনতাই করতে অনেক অফিসারও মারা গেছে। তো আমাদের রাষ্ট্র ওই ওসিকে জিজ্ঞেস করলো না যে তোমার আওতায় তোমার থানাতে এটা হলো কীভাবে। ওরা যদি ডিসমিস করতো তাহলে কিন্তু আর এই ধরনের ঘটনা ঘটে না। অর্থাৎ ও যে ওই টাকা দিয়ে যে ওসিগিরি করেছে নিচে ওই পোস্টিং, তাকে এই জন্য আর কখনো শোনা যাবে না। এই সিস্টেম যতদিন পর্যন্ত আপনি ডেভেলপ না করবেন ততদিন পর্যন্ত আমরা এখান থেকে কখনোই ন্যায় বিচার ওই সেন্সে প্রতিষ্ঠিত হবে না। আরেকটা জিনিস হলো আইনশৃঙ্খলা বাহিনীর একটা বড় ধরনের লিমিটেশন আমরা লক্ষ্য করি, নির্দেশিত হওয়া ব্যতীত আপনার তারা সুমোটো অথবা তাদের যেটা করণীয় আন্ডার অব্লিগেশন টু ডু। মনে করেন যে এই গোল্ড মনির সে তো ক্ষমতাসীন তাদের সাথে থাকবেই, আগে বিএনপিতে ছিল, এখন আওয়ামী লীগের সাথে জড়িত, কিন্তু উপর থেকে নির্দেশিত না হলে তারা সাধারণত কোনো কাজ করতে পারে না। তখন এটা বিরাট ধরনের একটা আওয়াজ সৃষ্টি হয়, আলোচনা সমালোচনা, একটা ধরনের গসিপ এবং এক ধরনের মানে মানুষ কিন্তু একটু মজাও পায়। তো এই মজা না পাইয়া যে সমস্ত আইনশৃঙ্খলা বাহিনী যাদের যে দায়িত্ব তার সেই ডিউটি অব্লিগেশনটা যদি সে ফুলফিল না করে তাকেও জবাবদিহিতার আনলে আমি মনে করি যে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে, মানুষ ন্যায় বিচার পাবে। এবং এই যে দুদক সম্বন্ধে বলে যে ফোন ধরে না, এটা তো ডকুমেন্ট। আমি খোরশেদ ভাইকে এখানে বলি অন রেকর্ড বলতেছি, আমাদের পিরোজপুর জেলার একজন পৌর মেয়র একদম কোনো পেপারে অ্যাড না দেওয়া, যে কোনো নিয়োগে 2টা পেপারে জাতীয় পেপারে অ্যাড দিতে হবে। সে করছে কি কাট অ্যান্ড পিস করে শুধু একটা পেপারে একটা আপনার নিয়োগ বিক্রি হয়েছে এবং সেইখানে 28 জন নিয়োগ দিয়েছে এবং প্রত্যেকের কাছ থেকে ঘুষ নেওয়া হয়েছে। সেখানে মিনিমাম 5 কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে। টু মাই নলেজ, আমি অন রেকর্ড বলছি, সেইটা দুদকে 2বার অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, দুদক সেইটা তদন্ত পর্যন্ত নেয় নাই। তো কিভাবে এগুলো ম্যানেজ হয় বলেন? খোরশেদ ভাই যদি চায় আমি সেই ডকুমেন্ট তাকেও দিতে পারি। সো এইখানে মানুষ যখন দেখে যে এইভাবে অন্যায় করে পার পেতে পারে তখন তারা মনে করে দ্যাট ইজ দ্য ওয়ে অফ লাইফ, তখন দুর্নীতি তাদের লাইফ স্টাইল হয়ে দাঁড়ায়। এই জায়গাগুলো আমাদের এসএসসি অথবা আমাদের রাষ্ট্র এখনো অ্যাড্রেস করছে না। অসংখ্য ধন্যবাদ। আমরা লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ যদি কিছু যুক্ত করেন আমরা শেষ করব। আমি খুবই বিনয়ের সাথে বলবো যে কথাগুলো আজকে আলোচনা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত বিনয়ের সাথে আমরা দ্বিমত পোষণ করি। র্যাব যে কাজগুলো করে থাকে কোনো নির্দেশিত ছাড়াই সম্প্রণোদিত হয়ে করে থাকে। র্যাবের চাকরির একটি চমৎকার নিদর্শন আছে যেটাকে আমরা বলে থাকি সার্ভিস বিউটি আছে, সেটি হচ্ছে আমার দায়বদ্ধতা।
আমাদের কারোর কাছে জবাবদিহি করতে হয় না, একটি থানার ওসিকে যেভাবে করতে হয়, একটি জেলার এসপিকে যেভাবে জবাবদিহি করতে হয়, একজন র্যাবের অধিনায়ককে সেভাবে জবাবদিহি করতে হয় না। তারপরেও নিজের দায়বদ্ধতা থেকে, নিজের দায়িত্বশীলতা থেকে আমরা যে কাজগুলো করি সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে, কোনো প্রকার আদিষ্ট হওয়া ছাড়াই, এবং আমরা যে কাজগুলো করে থাকি সেগুলো নিঃসন্দেহে জনসম্মুখে সবাই দেখতে পারে। অসংখ্য ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। জনাব খুরশিদ আলম খান, আপনি যদি যুক্ত করতে চান 30 সেকেন্ড, আমি মানিক স্যারের কাছে যাব। দেখুন, আমি দুর্নীতি দমন কমিশনের ব্যাপারে শুধু একটা কথাই আমি বলছি, সারওয়ার সাহেব যেটা বলছেন পিক এন্ড চুজ, আমার মনে হয় সারওয়ার সাহেব আরেকটু ভিতরে রিচার্জ করেন, আরেকটু ভিতরে যান। পিক এন্ড চুজ টোটালি অ্যাবসেন্ট, এবং বর্তমান গভর্নমেন্ট আমাদের কোনো কাজে ইন্টারফেয়ার করছে না। নট অনলি দ্যাট, গভর্নমেন্ট আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে প্রত্যেকটা কাজের জন্য। কাজেই আপনি এতটুকু নিশ্চিত থাকতে পারেন, উইদাউট এনি বায়াস, উইদাউট এনি পিক এন্ড চুজ, তার কাজটা যেভাবে করে যাচ্ছে, এই 5টা বছর যদি আপনি ওয়াচ করেন, তার আরো গুড রেজাল্ট আপনি দেখতে পারবেন। অসংখ্য ধন্যবাদ, আমাদেরও সেই প্রত্যাশা, আমরা সুস্থ হতে চাই। শামসুদ্দিন চৌধুরী মানিক, 30 সেকেন্ড শেষ করব আমরা। ব্যারিস্টার সরওয়ার অনেকগুলো মূল্যবান কথা বলেছেন, তার মধ্যে একটি হলো যে যারা চোর তারা যখন দল পরিবর্তন হয়ে যায় সেই দলে চলে যায়। সুতরাং এটা কিন্তু বন্ধ করতে হবে সব দলেরই, যে চোরকে আমরা ঢুকতে দেব না। বা যেমন মোর্শেদ খান সাহেব নিজে রাজনীতিই ছেড়ে দিয়েছে, যাকে আর ধরা না হয়। কোটি কোটি টাকা উনি বানিয়েছেন অবৈধভাবে, এবং আপনারা শুনেছেন যে একটি প্লেন ভাড়া করে উনি করোনার সময় লন্ডনে গেছেন। তো এই ধরনের এটা বন্ধ করতে হবে। আর এসিসির ব্যাপারে যিনি চেয়ারম্যান ইকবাল সাহেব, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, অত্যন্ত সৎ এবং সিনসিয়ার মানুষ। কিন্তু আমার মনে হয় এসিসিতে ম্যান পাওয়ারের অভাব রয়েছে। যেখানে অনেক করাপশন, সেখানে তাদের যে ম্যান পাওয়ার রয়েছে সেটা খুবই পর্যাপ্ত নয়। এবং আরেকটা জিনিস হলো, আদালতকে কিন্তু সতর্ক হতে হবে। কথায় কথায় জামিন দেওয়া, এটা কিন্তু বন্ধ করতে হবে। কারণ জামিন পেয়ে তারা আবার নতুন করে অপরাধ করছে। সুতরাং জামিনের লাগাম কিন্তু, এবং আনফর্চুনেটলি এটা তো সরকারের কিছু না, এটা হলো বিচারক জজ সাহেবদের ব্যাপার। জজ সাহেবদের সমাজের কথা চিন্তা করে জামিনের ব্যাপারে তাদের অবশ্যই সতর্ক। অসংখ্য ধন্যবাদ আপনাদের চারজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।